লাইন ধরে এগিয়ে চলল ১৩ জন। সম্পূর্ণ অচেনা অজানা একটা জায়গা, একটা ভুলভুলিয়া কোথাও থেকে বেরোবে সে ব্যাপারে ধারণা নেই বিন্দুমাত্র। প্রীতম হিমশিম খাচ্ছিল। পেছন থেকে ইনায়া বলল, ডান দিকে সিঁড়ি। প্রীতম অবাক দৃষ্টি দিল ইনায়ার দিকে। ইনায়া জবাব দিল, যখন ধরে এনেছিল তখন জ্ঞান ছিল। চেঁচাচ্ছিলাম বলেই তো মুখে কষ্টেপ মেরে রেখেছিল। প্রীতম আর ১ সেকেন্ড অপেক্ষা করল না, ছুট লাগালো ডানে। বাকিরা ওর পিছু পিছু সিঁড়ি বেয়ে নামছে। এ দালানের নিচের তলায় অন্ধকার, বাতি শুধু দোতলাতে জ্বলছিল। ওরা হাতারে হাতারে ইয়ানার বর্ণনা মোতাবেক এগিয়ে যাচ্ছিল। পুরো দালান নিস্তব্ধ। রুদ্ধশ্বাসে এগিয়ে গিয়ে বাইরে পা রাখতে প্রত্যেকে স্বস্তি নিঃশ্বাস পেল। নিষ্কষণ কালো অন্ধকার, রাত নয়, চাঁদের আলো আছে বেশ, তবে গা ছমছমে পরিবেশ। ওরা ঠিক কোথাও, কেউ জানে না। ১৩ জনের নিঃশ্বাস প্রশ্বাসে আওয়াজ আসছিল শুধু। একজন বুলগেরিয়ান তরুণী প্রীতমকে বলে, আমরা এগোবো কিভাবে? ঠিক তখনই বাঁধল বিপত্তি। বিকট আওয়াজ ছুটে আসে গাওফুরের জিপ। জিপের হেডলাইটের আলো ঝলকানিতে কেঁপে উঠল ১৩ জন। প্রীতম চেঁচিয়ে বাকিদের বলল, ফলো মি। সে দুজন সন্ধ্যা নাগাদ চলে গিয়েছিল। তারা ছিল এই টিমের টেকনোলজি এক্সপার্ট। নিজেদের অপারেটিং রুমের সিস্টেম ঠিক করার জন্য তাদের নিয়েছিল গাওফুন। বেঁটেখাটো যে লোকটাকে এখানে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিল, তার সাথে যোগাযোগ করতে না পেরে সন্দেহ যাকে গাওফুনের মনের দূরত্ব পেকে দলবল নিয়ে ছুটে আসে ওদের পাতাল ঘরের থেকে। প্রীতমেরা সবাই একদল হয়ে ছুটছে। গাফুন টিম জিপ থেকে লাফিয়ে নেমে লাগাতার গুলি ছুটতে থাকে ওদের লক্ষ্য করে। জিপের সামনে এগোবে না আর, তাই তারা ছুটতে থাকে প্রীতমদের অনুসরণ করে। নিউ লাইফ কেয়ার হসপিটাল। রাত ১০টা ১৩ মিনিট। কার্ডিওলজি বিভাগে গোটা ওয়েটিং রুম ছেয়ে আছে নিস্তব্ধতায়। ডাক্তার পরীর অবস্থা কিছুটা উন্নত হয়েছিল বটে শুরুতে, কিন্তু কিছুক্ষণ আগে অবস্থা অবনতি ঘটেছে। ইসমা মির্জা ছুটে গিয়েছে মসজিদে বরের কাছে পানাহ চাওয়া ব্যতীত আর কি করার আছে তার। শামিন আর ইলহাম বসে আছে পাথরের মূর্তির মতো। তাদের দৃষ্টি ওয়েটিং রুমে ৯০ ইঞ্চি এলইডি মনিটরে। স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল হোস্টেজদের ছবি এবং পরিচয়। একটু অন্ধসেনে কারণে আজ নিজেদের মেয়েটাকে এত বড় বিপদে ঠেলে দিল তারা। অস্থিরতায় শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে বারবার। একটা ফুলের টোকাও লাগাতে দেওয়া হয়নি মেয়েটার গায়ে কখনো। আজ সে মেয়ের বিপদে অনিশ্চয়তা রাত্রি ফুরাচ্ছে না কারো। বাকিরা সবাই নিশ্চুপ চোখের জল ফেলছিল। আজান আয়াত আলোর পাশে বসে। দুজন দীর্ঘ সময় নীরব থেকে বোনের দিকে তাকায়। আজান মৃদু স্বরে বলে ওঠে, আপু, জানতাম না আমরা পরিভাবি জানে না। আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চলে গিয়েছিলাম হুট করে। আলো শুধু তাকালো ভাইদের দিকে, কিন্তু কিছুই বলল না। শাড়ির আঁচল চোখ চেপে ধরে পানি মুছল চোখের। ইনশিয়া তার মেজো মায়ের কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদছিল। তখন থেকে তার ফোন বেজে চলছে। বিশেষ বার্তা দেয়নি শুরুতে, লাগাতার বেজেই চলছিল ফোনটা। ইনশিয়া শেষমেশ উঠল ফোন হাতে নিয়ে। সাইমামের ফোন কল। একটা গভীর নিঃশ্বাস ফেলে ইনশিয়া একটা কোণে গিয়ে দাঁড়ালো। কান্না বেগে তার হাত কাঁপছিল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতে সাইমন আওয়াজ খানিকটা কর্কশ শোনালো ইনশিয়ার কাছে। এক হাতে চোখের পানি মুছে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে ইনশিয়া জবাব দেয়, তোমার কি ধারণা আছে আদৌ আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এখন তোমার কাছে প্রেমময় আলাপ জরুরি হয়ে উঠল সাইম? থতমত খেল সাইম। ইনশিয়া তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলো, ছোট মার অবস্থা ভালো নেই। ওপাশ থেকে দাদানরা কোনো জবাব দেয়নি। বুঝতে পারছো আমার কীভাবে আছি? নিজের কথা সুর পাল্টে ফেল সাইম। শান্ত ভঙ্গিতে বলল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ঋষি, টেক ইউর টাইম। ফোন কেটে ইনশিয়া জানালার কাছটাতে দাঁড়িয়ে রইল। রুমে একপাশে দাঁড়ানো
মঈন ফরাজি ঘুরে ফিরে দেখছিল সবাইকে। ইউনিফর্ম পাল্টে সিভিল পোশাকে উপস্থিত হয়েছে এখানে। সাথে নিয়ে এসেছে এবারই সবার জন্য খাবার। অর্ডার করছিল অনলাইনে। এদের দেখে মনে হয়েছিল দীর্ঘ সময় মুখে কিছু পড়েনি কারো। সবার বয়স বেড়েছে। ওদের সাথে একজন শক্তপোক্ত ধূরচিত্রা মানুষ নেই। ঘাড় ঘুরিয়ে জানালার কাছে দাঁড়ানো ইনশার দিকে তাকায় মঈন, যাকে মঈন ভুল ভেবেছিল, খানিক স্ট্রং ভেবেছিল, কিন্তু না, শিশুবেলার মতোই ছিটকাঁদুনি রয়ে গিয়েছে। আগে সেই মিষ্টি আন্টি, কোনো বৈশিষ্ট্য নেই এর মাঝে। কিয়ৎক্ষণ থেকে দেখে মঈন খাবারের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে যায় শামিনের কাছে। চোখের ওপর হাতে পিঠে রেখে বসছিল সে। মঈন পাশে বসে মৃদু স্বরে ডাকে, শামিন বাবা। চোখের ওপর থেকে হাত সরিয়ে শামিন তাকিয়ে রইল মঈনের দিকে। মঈন একটা খাবার প্যাকেট তার হাতে পরম যত্নে তুলে দিয়ে বলল, প্লিজ। ছেলেটা অনুনয়ে শামিন ফেরাতে পারল না। এ থানার জাদ্রেল অফিসার অপেশাদার রূপটা দেখে শামিন আর তার পরিবার ব্যথিত হৃদয় নিয়ে সন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। যাক, কেউ তো আছে। বৃদ্ধ হলে শিশু হয়ে যায় মানুষ। এই সময় মানুষের ভিতরকার বহু সত্তার মাঝ থেকে একটা সত্তা শিশুদের মতো সহানুভূতি চায়। তারা পাচ্ছে একটা বাইরের ছেলে, একটা এতিম ছেলের কাছ থেকে। খাবারের একটা প্যাকেট হাতে মঈন উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় জানালার কাছে দাঁড়ানো ইনশার দিকে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ইনশা ঘুরে দাঁড়ায়। ভেজা দুটি চোখ, অথচ অনমনীয় দৃষ্টি সরাসরি তাকিয়ে আছে মঈনের দিকে। মঈনের পা থেমে যায়। দুজনে মাঝে 3 থেকে 4 গজ দূরত্ব, আর এগোয় না মঈন। ইনশা দৃষ্টি নামিয়ে মঈনের হাতের প্যাকেটে। মঈন টের পাচ্ছে তার খানিক অস্বস্তি হচ্ছে। এমনটা ইদানিং প্রায়ই হয় যখনই এই বড়লোকের অতি আহ্লাদী রাজকুমারী মুখোমুখি হতে হয়। মঈন ফরাজি জীবনে কখনো কোনো মেয়ে আসেনি, এমনকি একটা মেয়ে বন্ধু কখনো ছিল না তার। বন্ধুমহল থাকার মতো পারিবারিক আর্থিক অবস্থা তার ছিল না যে মেয়ে মানুষ তার কাছে অস্বস্তি হবে স্বাভাবিক। তবে এই বড়লোকের বিজ্ঞান টাইপের মেয়েটির সামনে আসলে তার অস্বস্তি হয়। এটা তার কাছে স্বাভাবিক মনে হয় না। এই অনুভূতি ব্যাখ্যা নেই। এই অনুভূতি কেমন কেমন। এমন না যে মঈন মেয়েটিকে ভালো লেগেছে। ভালো লাগার মতো বিষয় কিছু নেই মেয়েটির মাঝে, তবে অপছন্দ করার মতো অনেক কিছুই আছে। মেয়েটি পুরোপুরি মঈনের বিপরীত। ওই যে কথায় আছে না, নট মাই টাইপ। তবুও হৃদয়ে একটা অস্বাভাবিক আলোড়নে হেতু খুঁজে পায় না সে। শুধু টের পায় এই দোলাচল 31 বছরের কোনো নারীকে দেখতে হয়নি। কেন হয় এখন? তাও এই টমবয়কে দেখে। অদ্ভুত, ভারী অদ্ভুত। ইনশা চুপচাপ তার হাতের প্যাকেট দিকে তাকিয়েছিল। মঈন তার স্বভাবের গাম্ভীর্য বজায় রেখে আদেশের সুরে বলল, খেয়ে নাও। ইহানের সাথে কথা হয়েছে আমার। হেডকোয়ার্টার থেকে অপারেশনের উদ্দেশ্যে নেমেছে নেপালি গোয়েন্দা সংস্থা। এগিয়ে ধরল খাবারের প্যাকেটটা মঈন। ইনশা ভদ্রতার সহিত নিয়ে নিল। লোকটাকে দেখে অবাক হয় সে। যথেষ্ট অমায়িক, কিন্তু তার অতিরিক্ত কারণ হয়ে দাঁড়ায় সবসময়। আজ হয়নি। আজ কৃতজ্ঞতার সহিত মাথা নুয়ে চলে গেল মঈনের সামনে থেকে ইনশা। পাপার পাশে বসে পড়ল। 2 চামচ খেলেও খাবারটা। মঈন ঘাড় ঘুরিয়ে আরও একবার দেখল ওকে। পরপর নিজের ওপর বিরক্ত ধরে গেল তার। শামিন বাবার মেয়ে, এভাবে কেন দেখবে সে? কত বিশ্বাস করে বারবার তাকে নিজের পরিবারের মাঝে টেনে নেয় শামিন বাবা। এভাবে শামিন বাবার বিশ্বাস ভাঙা হবে? অবচেতন মন কোনো অনুভূতি আসলেও তাকে শাসানোর যথেষ্ট ক্ষমতা মঈন ফরাজির আছে। মেয়েটি চাঁদ, সে বামন, এটা একটা ধ্রুব সত্য। মনে মনে আওড়ালো, শি ইজ নট ইউর টাইপ মমিন। এটা সম্ভবত
ইনফ্যাকচুয়েশন, ইগনোর হার। রুদ্ধশ্বাসে ছুটল ওরা। কারো পিছনে ফিরে দেখার সাহস নেই, অবকাশ নেই। প্রাণ বাঁচতে প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে সবাই একযোগে, পায়ে পা মিলিয়ে। অন্ধকারে শুধু শুনতে পাচ্ছে ফাঁকা গুলির আওয়াজ। অথচ একটু এদিক ওদিক হলে টেররিস্টরা আন্দাজের ওপর ভিত্তি করে ছোড়া গুলি তাদের ছাতি ভেদ করে যেতে পারে। এই ভয়ঙ্কর কথাগুলো মাথাতে আনছে না কেউ। ছুটছে তো ছুটছেই। আখিরে চেষ্টা নিজেদের বাঁচানো, দম থাকা পর্যন্ত লড়া উচিত। সবাই প্রথমে ছিল প্রীতম এবং সবার শেষে ইনায়া। অনেকটা দূরে চলে এসেছে তারা ইতিমধ্যে। পুরোটা ঘন জঙ্গল, হাঁটুর পরিমাণ আগাছা আর কাটা গাছ মারিয়া ছোট মুশকিল, তবু ছুটছে তারা। পোশাক ভেদ করে চামড়া ছিলে গিয়েছে প্রত্যেকেরই। গুলি দুন্দুমান, প্রকট শব্দ কমেনি। বোঝা যাচ্ছে হস্টেরাসদের দিকে ধাবিত হচ্ছে তারা, পিছু নিচ্ছে। ওরা এত সহজে পিছু হটার মানুষ নয়। ইনায়া এতক্ষণে দৌড়ে অনেকটা হাঁপিয়ে উঠেছে। সবার পিছনে পড়েছে সে, অনেকটা পিছনে। এই আদো অন্ধকার একটু দৃষ্টি এলোমেলো সরলে ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইনায়া, সেটা নিশ্চিত। বন্ধুদের থেকে ফার্মের মুরগি খেতাবপ্রাপ্ত ইনায়া মির্জা আজ নিজের রেকর্ড ভেঙে প্রায় 1 কিলোমিটার দৌড়াচ্ছে, তাও 5 ফিট 3 উচ্চতা, 70 কেজির ভারী স্বাস্থ্য নিয়ে। তবে আর যে সে পারছে না, তার দ্বারা হচ্ছে না। প্রাণশক্তি ক্ষয় যাচ্ছে ধীরে ধীরে। আচমকা কি হলো? পায়ের সাথে বুনো কন্টাক্টযুক্ত আগাছা মারিয়ে পেয়েছে গেল ইয়ানা। সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ল মেয়েটা। বাকিরা তখন ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। চোখে কিছু আর দেখতে পাচ্ছে না সে। কোকিয়ে ওঠে বিকট চিৎকার দিয়ে উঠল, মাম্মা! প্রীতমের পা থেমে গেল, কান সজাগ তার। মাথা ঘুরিয়ে পিছনে তাকালো একবার। বাকিরা কেউ থামেনি, ছুটছে অবিরত। জামি কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে এসে চাপা স্বরে বলল, কি হলো? দৌড়া প্রীতম। প্রীতম ঘন ঘন শ্বাস নিচ্ছে। আদো অন্ধকারে টানে বায়ে তাকিয়ে বলো, ইয়ানা মির্জা, ও তো আজ। চল দৌড়। না, নেই। ও চেঁচালো, আমি শুনলাম ও কোথাও পড়ে গিয়েছে সম্ভবত। বলে প্রীতম উল্টো দিকে ছুট লাগালো। জামির ওকে পিছন থেকে টেনে ধরে বলো, পাগল তুই, ওদিকে যাস না, মারা পড়বি। প্রীতম দম নিল। মেয়েটা 15 বয়সী, খুবই লাজুক। তুই যা, আমি ওকে নিয়ে আসছি। যা, কাঁধ থেকে ব্যাগ নামাবি না। বলে প্রীতম পা বাড়ালো উল্টো পথে। জামি গেল না। সেও তার প্রিয় বন্ধুকে অনুসরণ করে ছুটল উল্টো দিকের বিপদের কাছে। বাকি হস্টেরাস ততক্ষণে চলে গিয়েছে সামনে। ওরা দু বন্ধু লাফাতে লাফাতে কিছুটা পিছিয়ে এসে দেখল ঘন আগাছার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে ধনির দুলালি। জামির ভাষায় নিব্বি ইয়ানা। গায়ে কাটা বিঁধেছে বেশ, কাতরাচ্ছে যন্ত্রণায়। মাম্মা! পাপাকে ডাকছে ব্যথাতুর কণ্ঠে। প্রীতম এগিয়ে এসে হাঁটু ভেঙে বসলো। কোনো কিছু চিন্তা না করে ইয়ানার একটা হাত ধরে একটানে উঠিয়ে বসিয়ে তপ্ত শ্বাস ফেলে বলো, চলো মাম্মা। পাপাকে ডাকতে গিয়ে টুরিস্টদের ওয়েলকাম করছো? চলো ওঠো। ইয়ানা উঠতে পারছে না। এতে ব্যথায় শরীর দাঁত চেপে সহ্য করতে পারছে না সে। ওদিকে গুলির আওয়াজ ধেয়ে আসছে ক্রমে। ক্ষীণ আলো ঝলকানি দেখা যাচ্ছে। প্রীতম খানিকটা জেদ দেখে ইয়ানার হাত ধরে টানতে টানতে বলে, লুক, যদি ভেবে থাকো সিনেমা হিরোদের মতো তোমায় কোলে নিয়ে ছুটব, কিংবা এখানে ওই টেররিস্টের সাথে ফাইট করে তোমাকে সেভ করে নিয়ে যাব, তাহলে ভুল ভাবছ। উঠলে উঠো, না উঠলে চললাম। ইয়ানা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় একটা গুলি ওদের কিছুটা কাছে ঘেঁষে একটা ইউক্যাপিটাস গাছে গিয়ে বিঁধল। জামি নিজের মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। ইয়ানা বিকট চিৎকারে দেওয়াতে আগে বিধমর্ম
চেপে ধরে জামিকে বলল, ডানে সুর ফার্স্ট। জামি সুর লাগালো ডান দিকে। প্রীতম ইহানের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে এগিয়ে যাচ্ছে জামির পিছু পিছু। ওরা 3 জন বাকি, 10 জন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কোথায় চলছে সে খবর নেই কারো। গানফোন টিম সামনে এগিয়ে গিয়েছে। ওরা টের পেল 3 জনই। পা থামল না কেউ। ইহানা ততক্ষণে নিজের মুখ ছাড়িয়ে নিয়েছে প্রীতমের হাত থেকে। যন্ত্রণায় পিষে প্রীতম আর জামি পায়ে পা মিলিয়ে ছুটছে। কিছুক্ষণ পরপর বলছে, আমি পারছি না। প্রীতম তখন বলছে, টেররিস্ট ছাড়াও এখানে জঙ্গলি জন্তু আছে। তোমাকে পেলে ওদের 1 মাসে আহার ব্যবস্থা হয়ে যাবে। চুপচাপ দৌড়াও। নাগরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প থেকে সিগন্যাল পাওয়ার মাত্র বেরিয়ে পড়েছে স্পেশাল ফোর্স। মেজর সুমেত বড়ালের কমান্ডে ট্যাঙ্ক বহন নিয়ে তারা প্রস্তুত। তরাই পুলিশ স্টেশন জরুরি অবস্থা ঘোষণা করার নোটিশ পাঠিয়েছে ইতিমধ্যে। স্যাটেলাইট অপারেটিং সেন্ট থেকে ইহান ইরফান 2 ভাই ইস্তফায় বেরিয়ে আসছে। সুমেত বড়াল সৈনিকদের কমান্ড দিচ্ছিলেন ততক্ষণে। ইহান গিয়ে দাঁড়ালো সেখানে। সুমেত ওদের সাথে কথা শেষ করে ইহানের কাছে এসে বলল, আই এম সরি তাজওয়ার, আপনি রিকোয়েস্টে আমি রাখতে পারলাম না। আপনি ভুলে যাচ্ছেন আপনি কে ছিলেন। এমন বোকা বোকা আবদার আপনার মুখে মানায় না অন্তত। ইহান এলোমেলো দৃষ্টিতে চারপাশ দেখে বলল, না আমি ভুল বলিনি, আমি শুধু রিকোয়েস্ট করেছি প্লিজ। সুমেত ম্লান হেসে বলল, আপনারা আপনাদের বোনকে অসম্ভব ভালোবাসেন, তাই বলে আপনাদের লাইফ রিস্ক ফেলতে পারবো না। ইহান অস্থির হলো, দাঁতে দাঁত চেপে বলে, ও কাম অন, ওই হাত অস্ত্র চালাতে ভোলেনি সুমেত। সুমেত দ্বিতীয় দফায় হেসে বলল, অস্ত্র চালাতে ভোলেনি, তবে নিজের স্বেচ্ছায় অস্ত্র চালানোর পেশা ছেড়ে দিয়েছেন, এটাও ভুলে যাবেন না তাজওয়াব। এখন আপনার কোনো অধিকার নেই, আপনি আমাদের সময় নষ্ট করছেন তাজওয়াব। এখানে অপেক্ষা করুন। ইহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমেতের দিকে। একজন সৈনিক পাশে এসে দাঁড়িয়েছে সুমেতের। সে ইহানের দিকে দৃষ্টি স্থির রেখে সৈনিককে বলল, হস্টেজদের লিস্ট। সৈনিক লিস্ট তুলে দিল সুমেতের হাতে। সুমেত লিস্টে আবারও একবার চোখ বুলে ইহানকে বলল, 3 জন বাংলাদেশি, বাকি 2 জনকে চেনেন? জামির রহমান এবং প্রীতম হাসান। নাম দুটো সুমেতের মুখে উচ্চারিত হতেই চমকালে ইরফান ইস্তফায় এগিয়ে গিয়ে সুমেতের হাত থেকে লিস্টটা নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইহান দেখল দুটো ছবি, 2 ভাই 2 জনের দিকে তাকিয়ে আছে। মাঝখান দিয়ে সুমেত বলল, এখানে অপেক্ষা করুন, আপনাদের ইমোশনকে বুঝতে পারছি, তবে কিছু করার নেই। ইহান একটা লম্বা শ্বাস ছেড়ে আবারও বলল, অন্তত তরাই অবধি যেতে পারি। সুমেত মাথা নাড়ালো, পেশাদারের মতোই কাট জবাব দিল, আপনার সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনারা এখানে থাকবেন অন্য সব মতো সুরক্ষিত। কিছু সময়ের জন্য 2 চোখে তন্দা ভাব এসে গিয়েছিল। এতটাই ক্লান্ত প্রেরণা তখন অনুভব হয়নি, শরীর ছেড়ে দিয়েছে যেন। পাশের সিটে একজন ভদ্রমহিলা বসেছেন, তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটা বাচ্চা কণ্ঠে খিলখিল করে হাসিতে প্রেরণার তন্দা ভাব কেটে যায়। সে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায়। শুদ্ধ বয়সী একটা বাচ্চা ছেলে হাসছে। পাশে সম্ভবত তার বাবা মা। এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ একটা সুখী পরিবার চিত্র দেখে প্রেরণা দৃষ্টি সরিয়ে নেয়। এত সুন্দর একটা দৃশ্য তার নজর লাগুক তা প্রেরণা চায় না। লম্বা সময় ক্লান্তিময় জার্নি শেষে সকলে এয়ারলাইন্স ফর্মালিটিস চুকিয়ে প্রেরণা এয়ারপোর্ট ছাড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা ক্যাবগুলো দিকে এগোলো। ক্যাব ড্রাইভারকে বিশেষ কিছু বলতে হয়নি, তবে শুধু বলেছে নাটোরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প। গুলির শব্দগুলো ক্রমে ক্রমে অস্পষ্ট হয়ে আসছে। ওরা বুঝতে পেরেছে ওরা নিরাপদ দূরত্বে চলে এসেছে, তবে বাকিদের অবস্থা অনুধাবন করতে পারছে না প্রীতম। তাদের এই খ্যাপা টেররিস্টদের হাতে ধরা পড়ার সম্ভাবনা 50%। প্রীতম প্রার্থনা করছে এমন কিছু না হোক। ওরা যেদিকে ছুটে আসছিল সেদিকে বনাঞ্চল খুব কম। পাহাড়ের পাদদেশে ঘেঁষে ওরা ছুটে চলছে অজানায়। গুলির শব্দ যখন একেবারে শোনা যাচ্ছিল না, তখন প্রীতম পায়ের গতি কমিয়ে দিল। হাঁপ ধরে দিয়েছে তার। একটু বিশ্রামের খুব দরকার এখন। ও
থেমে যেতে দেখে জামি আর ইয়ানা থামলো। প্রীতম হাঁপাতে হাঁপাতে বলল, আপাতত সেফ, তবে এভাবে আর ছোটা যাবে না অন্ধকারে। এই অরণ্য এক ভুলভুলিয়া। দেখা গেল ঘুরতে ঘুরতে আমরা এখানেই চলে আসবো। আমাদের আজ রাতটা একটু সেফ থেকে কালকে ভোর পথ খুঁজে বের হব। যদি ভুল না হয় লোকালয় খুঁজে পেতে বেশি বেগ পেতে হবে না, কিন্তু কোথায় থাকবো? অবাক হয়ে শুধালো জামি। প্রীতম আশেপাশে তাকালো, তারপর দম ফেলে বলল, ওই পাহাড়ে ওঠ। ইয়ানা এতক্ষণে চুপ করেছিল। পাহাড়ের কথা শুনে আঁতকে উঠল মতো করে বলল, পাহাড়? প্রীতম গম্ভীর গলা বলল, যেখানে জঙ্গলে জন্তু ঘুরঘুর করে, ওখানটা সম্ভবত কিছুটা সেফ। তারপরে পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে থেকে লোকালয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। দুজন প্রীতমের যুক্তি মেনে নিল সহজে। এমনিতেই দুজনের মস্তিষ্ক কাজ খুব কম করছে ক্লান্তিতে। প্রীতমের পিছু পিছু এগিয়ে গেল দুজন, কিন্তু বাঁধল বিপত্তি। ইয়ানা পাহাড়ে খুব কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রীতম ঘুরে তাকায়। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি পারবো না, আমি সত্যি পারবো না। যে আমি বিরক্ত ধরে যাচ্ছি, এমনিতে শত্রুবন হয়ে যথেষ্ট সহযোগিতা পেয়েছে। প্রীতম তখন অবধি একটু বিরক্ত হয়নি। প্রেরণা হাসানের ভাই কিনা, তার যে খুব ধৈর্য। ঠান্ডা গলা বলো, কেন পারবে না? পা চলছে না আমার, আর হাইফিং করিনি কখনো। তার উপর সুরক্ষা নেই সাথে। প্রীতম চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হুট করে বলে উঠল, সুরক্ষা লাগবে না, আমার হাত শক্ত করে ধরে রাখো। কথাটা বলে প্রীতম নিজে থতমত খেল। ইয়ানা আবছা আলোয় প্রীতমের দিকে কয়েক মুহূর্ত চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, আমি আপনার হাত ধরতে পারবো না। প্রীতম এবার ঠিকই বিরক্ততে কপাল কুঁচকাল। মেয়েটি এমনভাবে তার অফার ফিরিয়ে দিয়েছে যেন প্রীতম তার সাথে ফ্লার্ট করছে। খুবই ইঙ্গিতপূর্ণ ছিল ইয়ানার না বোধক উত্তর। প্রীতমের খুব কঠিন কিছু বলতে ইচ্ছে হলেও বলল না। হঠাৎ খুব মায়া লাগলো তার মেয়েটির প্রতি। কেন লাগলো সে জান না। তপ্ত শ্বাস ফেলে প্রীতম ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, লুক, তোমাকে এখানে ফেলে রেখে আমরা যেতে পারি না, কারণ বিবেকের নামে বস্তু খুলির ভিতরে বাসা বেঁধে আছে। আর এই হাতটা ধরে নাও, এই হাতটা তোমার মায়ের। ইয়ানা চমকালো, থমকালো, চেয়ে রইল প্রীতমের দিকে। প্রীতমের বলা কথাটা ছিল তার কাছে সাক্ষাৎ সম্বহনের মন্ত্র। সে সম্মোহিত হয়ে চেয়ে আছে। প্রীতম আবারও বলল, এছাড়া আমার আর কিছু বলার নেই, বাকিটা তোমার বিবেচনা ইয়ানা মির্জা। ইয়ানা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে তার কাপা হাতটা বাড়িয়ে দিল প্রীতমের দিকে। প্রীতম মেলান হেসে হাতটা খুব শক্ত করে ধরে এগিয়ে চলল। অতি সাবধানী কদমে এগিয়ে চল ওরা। ধীরে ধীরে উঠতে লাগলো নাম না জানা এক ক্ষুদ্র মাউন্ট চূড়ায়। পাহাড় এত খাড়া নয়, হাঁটতে মোটেও বেগ পেতে হচ্ছে না প্রীতমের। জামি আর ইয়ানা তো মনে হচ্ছে কেউ তাকে শূন্য ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে সম্মোহিত হয়ে চেয়ে রইল তার দাদানের শত্রুর দিকে। এখন নিশ্চিন্ত মুঠোমুটি একটা উচ্চতা পৌঁছে তারা তাদের যাত্রা থামিয়ে দিল। মনে হচ্ছে চারটা এখান থেকে খুব কাছের। ফকফকা পরিষ্কার চারপাশটা জোছানায় আলো আলোকিত হয়ে উঠেছে পাহাড়ের কোল। এইবার ধপ করে বসে বলল জামি। জিভ বের করে হাঁপিয়ে যাচ্ছিল কণ্ঠেশ্বর চিকন করে বলল, শালা এই যাত্রায় বেঁচে ফিরল আর কোনো পাপ করব না পাক্কা। একবারে ভালো হয়ে যাব, আর পাপার কাঠ চুরি করব না। ইয়ানা ততক্ষণে প্রীতমের থেকে হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। প্রীতম ঘাড় ঘুরিয়ে ইয়ানাকে দেখে চমকে উঠে কিছুটা। কাটা গাছের সঙ্গে ফেসে ইয়ানার কুর্তি ছিঁড়ে গিয়েছে। পিঠের কাছে অনেকটা জায়গা জুড়ে ফর্সা পিঠ, চাঁদের আলো পুরোটা দৃশ্যমান। প্রীতম চোখ সরিয়ে নিয়ে দ্রুত কাঁধ ব্যাগটা নামালো। তারপর নিজের জ্যাকেট খুলে ইয়ানাকে ডাকলো, শোনো। ইয়ানা ঘুরে তাকায়। প্রীতম বলে, এই জ্যাকেটটা গায়ে চাপিয়ে নাও। ইয়ানা সর্বোচ্চ 2 মিনিট সময় নিল বুঝতে। ছো মেরে প্রীতমের হাত থেকে জ্যাকেটটা নিয়ে নেয়। শরীর তার কাঁপছে তীর করে। অস্থির কাটিয়ে প্রীতম বসে বলল জামির কাছে। জামির একটা বড় শ্বাস ছেড়ে বলল, শালা মশা খুব।
ব্যাগে ক্রিম আছে, মেখে নে। জামির চোখ দুটো জল করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তুই ব্যাগটা নিয়ে বলো তো, বেশ করেছিস। তোর উপস্থিত বুদ্ধি তারিফ করতে হয়। জামির কথা শুনে আর চোখে ইয়ানা প্রীতমের দিকে তাকালো। প্রীতম মৃদু হেসে জামিরের কথা জবাব না দিয়ে নিজের ব্যাগে চিপার খুলল। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বেরোলো একটা স্লিম ব্যাগ, একটা লাইটার, চাকু এবং 250 মিলিমিটারের পানির বোতল আর দুটো চকলেট। জামিও নিজের ব্যাগ খুলল। তার ব্যাগে ছিল একটা স্লিম ব্যাগ, একটা পানির বোতল, মশার ক্রিম আর একটা পাওয়ার ব্যাংক। প্রীতম তার পানির বোতলটা ইয়ানার দিকে এগিয়ে দিল। ইয়ানা কোনো রকম সংকোচ ছাড়াই নিল, তবে পানি খেলো সামান্য। পানি খেয়ে লম্বা শ্বাস ফেলে ইয়ানা ধপ করে বসে পড়ল, ওদের থেকে দূরত্ব বজায় রেখে। জামি ইয়ানা বলছে, আচ্ছা বলো তো, তুমি কেন এত রাতে ধেয়ে করে ওই ফেস্টিভ্যালে গিয়েছিলে? তোমার তো সাহস কম না? ধমকের মতো করে বলো জামি। ইয়ানা কপট রাগ দেখে জামিকে বলো, দেখুন, কথায় কথায় এভাবে আমাকে শাসন করবে না অযথা। আমি আমার ফ্যামিলি থেকে যথেষ্ট শাসন পাই। হ্যাঁ, এই তো শাসনের নমুনা। জামি বিড়বিড় করে বলে। ইয়ানা এবার পাত্তা দিল না, অন্যদিকে ফিরে বসে রইল, ক্লান্ত খুব। তর্ক করার শক্তি নেই। পিনপতন নীরবতা ওদের মাঝে নিস্তব্ধ পাহাড়ের কোলে নাম না জানা পোকামাকড় কীর্তন শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে প্রীতমের হাত চকলেটটা থেকে একটা চকলেট ইয়ানার দিকে এগিয়ে দিল। কোমল কণ্ঠে বলল, নাও। ইয়ানা কিছুক্ষণ চকলেটটা দিকে দৃষ্টি নামিয়ে রেখে বলল, দরকার নেই, ধন্যবাদ। প্রীতমও খেলো না। দুটো চকলেট জামিরকে দিয়ে বলল, তুই খা। জামির কিছুক্ষণ উসকুস করে চকলেট দুটো নিল। যদিও ওর খিদে পেয়েছে তবু খেলো না। ব্যাগের ভিতর রেখে বলল, থাকুক, অতি জরুরি প্রয়োজনে কাজে লাগবে। তিনজন পুনরায় চুপচাপ হয়ে গেল। আকাশের চারটার দিকে তাকিয়ে ইয়ানা গভীর নিঃশ্বাস ফেলে বরাবরই দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেই সন্দর্পণে মুছে নেয় তা। প্রীতমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা একটা কথা বলো, তুমি এমন কেন? না মানে তোমাদের দেখলে মনে হয় না তুমি ওই ইরফান মির্জার বোন? ইয়ানা প্রীতমের দিকে তাকালো, ধরা গলায় বলল, কেন না? ইরফান যেরকম তুমি তার বিপরীত, অথচ তোমার হওয়া উচিত ছিল তোমার দাদানের মতো মারকাটারি। আমার দাদান মারকাটারি নয়, কণ্ঠ ধীরতা এনে বলল ইয়ানা। জামি আর প্রীতম দুজনে উচ্চস্বরে হেসে উঠল, যেন তারা একটি মজার কৌতুক শুনল। হাসছে তো হাসছে। বিরক্ত হলো ইনায়া, তবে বিরক্ত চেপে রেখে বলে, সত্যি বলছি, দাদান একটু রাগী শুধু, আপনাদের ধারণা মতে মারকাটারি নয়। হাসি থামল দুজনের। জামি গম গম করে বলল, শোনো, তোমাকে একটা সাজেশন দিই তোমার দাদানের ব্যাপারে। এখান থেকে বেঁচে ফেলে সকাল বিকাল দুবার বরফ কুচি মাথায় ঢালবে ওর, এবং কখনো ওকে বিয়ে করাবে না। ইয়ানা অবাক হওয়ার ভান করে বলে, কেন 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 আবার রাগের মাথায় বউ মারবে আর পুরো পরিবার শুদ্ধ জলে পচবে তোমার? আল্লাহ জানে কোন মেয়েটির জীবন নষ্ট হবে। সেই বোনটির জন্য সমবেদনা জানাই। লঙ্কারাজ তোমার দাদান। ইয়ানা আহত গলায় জামিলে শুধালো, আপনি আমার দাদানকে রাবণের সাথে তুলনা করলেন? দাঁত কপাটি বের করে জামি হাসতে লাগলো। ইয়ানা চুপ করে রইল। জামি আর প্রীতমের কথা আর একটু ভালো লাগছে না। তবুও লোকগুলো তাদের এত সাহায্য করলো, তাদের সাথে তর্ক ধরার ধৃষ্টতা নেই তার, তাই অন্যদিকে মুখ ঘুরে রইল সে। প্রীতম বুঝলো ইয়ানার মন খারাপ হলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, মন খারাপ করো না, তবে তোমার দাদানের একটা ভালো দিক অবশ্যই আছে, বলবো? ইয়ানা তাকায় প্রীতমের দিকে, অস্ফুট বলে, কি? প্রীতম গম্ভীর কণ্ঠে বলে, কি আবার? সে অনেক ভালো মারামারি করতে পারে। আবারও পেট চেপে ধরে হাসতে ফেটে পড়ল জামি। হাসতে প্রীতম। ইরফান মির্জার বোনকে একা পেয়ে দু বন্ধু একটু শোধ তুলছে তাকে খেপিয়ে। ইনায়া অবশ্যই এইবার কোনো প্রতিবাদ করল না। প্রীতম আর জামি হাসি দেখে তার হঠাৎ খুব অস্বস্তি হচ্ছে। লোক দুটো ভালো, উফ, শুধু ভালো নয়, অসম্ভব ভালো। এত স্নিগ্ধ নির্মল কিশোর সুলভ হাসি দেখে ইয়ানা এটা মনে হচ্ছে। অস্থিরতা মুহূর্ত কাটছিল না দুই ভাইয়ের। নিজেদের সব থেকে অসহায় এবং ব্যর্থ মনে হওয়ার মুহূর্ত এটি।
উৎকণ্ঠা মস্তিষ্ক দামামা বাজিয়ে চলছে অবিরাম, অথচ দুজনে হাত পা বাঁধা সেন্টের মধ্যে অস্থির পায়চারি আর বাড়ির লোকের ফোন কল ইগনোর করে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিয়েছে। 20 মিনিট অন্তর অন্তর করছে লাইভ চেক। এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি। ইরফানের শান্ত ভাব আর বজায় থাকেনি, অস্থির হয়ে উঠেছে ক্রমে ক্রমে। দু হাতে মাথার চুল খামচে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। ইহান তার ছোট ভাইয়ের দিকে রইল দীর্ঘ সময়। তখনই বাইরে শোরগোল আওয়াজ হলো। ইহান ইরফান একে অপরের দিকে তাকে ছুটে বাইরে বেরোলে। গোটা ক্যাম্পে 12 জন সেনা, যারা জটলাপাইকে কারো কারো তর্ক করছে, স্পষ্ট কথোপকথন। ইহান এগিয়ে গেল, কদম বাড়াতে কানে পৌঁছল এক স্বল্পবয়সী নারী কণ্ঠ, যে কণ্ঠ সবসময় থাকে ধীরতা। ভিড় ঠেলে এগিয়ে গেল ইহান, তার পেছন পেছন ইরফান। কণ্ঠস্বরের সাথে সে অভয়, তার স্বল্প পরিচিত। ছোটোখাটো শরীরে একটা সাদামাটা শাড়ি, কোমরে কাছে কমলীলতার ন্যায় দুলতে থাকা লালচে কালো রঙের লম্বা বেনুনি। ইহান আরও 2 কদম এগিয়ে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, এক্সকিউজ মি। প্রেরণা সেনাদের সাথে তর্ক থামিয়ে ঘুরে দাঁড়ায় ইহানের দিকে। তার শরীর তীর তীর করে কাঁপছে, কাঠিন্যতা ছেয়ে থাকা মুখে ভেজা ভেজা নীল দুটো চোখ তাকিয়ে থাকে শুধু ইহানের মুখের দিকে।